আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেলের 18 জুন ফার্স্ট শিফটের যে 40টি প্রশ্ন থাকে তার মধ্যে যেসব প্রশ্ন পেয়েছি সেগুলো নিয়ে আমরা এসেছি এবং সেগুলো নিয়ে আজকে অ্যানালাইজ করব। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো শুরু করা যায়। আর যারা পিডিএফ নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম, সেখান থেকে জয়েন হতে পারো, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথম প্রশ্ন আমাদের এই শিফটের যে ফার্স্ট শিফটের প্রশ্ন কী রয়েছে, দেখো ফার্স্ট শিফটের এই প্রশ্ন আবার রিপিট হয়েছে। দেখো এই প্রশ্ন কিন্তু আমাদের আগেও পড়েছি, ইসরো যে আগেও আমরা করিয়েছি অ্যানালাইজে। ইসরো এর 11তম চেয়ারম্যান কে ছিলেন? 11তম চেয়ারম্যান হচ্ছে কি আমাদের কিন্তু কে হয়েছে? ভি নারায়ণন। নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে, গুপ্ত আমলে সেনাপ্রধানের নাম কি, বা গুপ্ত আমলে সেনাপ্রধানকে কী নামে জানা যেত বা কী বলা হতো? সেনাপ্রধানকে কী বলা হতো? মহাবলাধিকৃত বলা হতো, ঠিক আছে? অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে ছিলেন মহাসেনাপতি এবং অশ্বারোহী বাহিনীর সেনাপতি মহাশ্বপতি। গুপ্ত সেনাবাহিনী সুসংগঠিত ছিল এবং পদাতিক, অশ্বারোহী, যুদ্ধহাতি এবং রথ নিয়ে গঠিত হয়েছিল। নেক্সট দেখো কী রয়েছে, এটিও কিন্তু আমাদের রিপিট হয়েছে, প্রশ্ন রিপিট হয়েছে। ASCII এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ঠিক আছে? নেক্সট দেখো কী রয়েছে, আচ্ছা এই ISCII হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটি স্ট্যান্ডার্ড ডেটা ট্রান্সমিশন কোড যা ছোট এবং কম শক্তিশালী কম্পিউটারগুলি টেক্সট ডাটা যেমন অক্ষর, সংখ্যা এবং বিরাম চিহ্ন এবং নন ইনপুট ডিভাইস কমান্ড নিয়ন্ত্রণ অক্ষর উপস্থাপন করতে ব্যবহার করে। অন্যান্য কোডিং সিস্টেমের মতো এটি ডেটাকে স্ট্যান্ডার্ডাইজড ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করে, যা কম্পিউটারগুলিকে একে অপরের সাথে যোগাযোগ করতে এবং আরও দক্ষতার সাথে ডেটা প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করতে দেয়। ASCII কোডটি টেলিটাইপরাইটারদের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এখন ব্যক্তিগত কম্পিউটারগুলিতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। স্ট্যান্ডার্ড ASCII কোডিংয়ে 7 অঙ্কের বাইনারি সংখ্যা অথবা 0 এবং 1-এর একাধিক ক্রম দিয়ে তৈরি সংখ্যা ব্যবহার করা হয়। যেহেতু 7টি 0 এবং 1 এর 128টি ভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ রয়েছে, তাই কোডটি 128 ভিন্ন অক্ষর উপস্থাপন করতে পারে, ঠিক আছে? নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, কন্ট্রোল CTRL+N কী করে বা কী জন্য এর কী কাজ কী করে? যদি আমরা CTRL+N প্রেস করি তাহলে কি পাবো? এটা দেখো মাইক্রোসফট ওয়ার্ডে দ্রুত একটি ডকুমেন্ট তৈরি করতে পারে। কি করতে পারে? একটি নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য CTRL+N আমরা শর্টকাট কিন্তু ব্যবহার করতে পারি। আপনি যখন এই দুটি কি একসঙ্গে চাপবেন তখন ওয়ার্ডটি স্বয়ংক্রিয়ভাবে আপনার কাজ শুরু করার জন্য একটি নতুন এবং ফাঁকা ডকুমেন্ট খুলবে বা তৈরি করে দেবে। এটি টুলবারের বিকল্প, ম্যানুয়ালি দেখার বিকল্প যেমন ফাইল, তারপর নতুন, তারপর খালি ডকুমেন্টে ক্লিক করা হয়, ঠিক আছে? আচ্ছা ম্যানুয়ালি যখন আমরা করি, কিন্তু শর্টকাট কী করলে ডাইরেক্ট কিন্তু আমাদের হয়। তাহলে Ctrl+N এর মতো কিবোর্ড শর্টকাট ব্যবহার করলে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করার সময় সাশ্রয় এবং দক্ষতা বৃদ্ধি পায়, বিশেষ করে আপনি প্রায় নতুন ডকুমেন্ট শুরু করেন, ঠিক আছে? সেই সময় কিন্তু আমাদের দক্ষতাও বেশি হবে। দেখো আমাদের শর্টকাট কী রয়েছে সেগুলো, Ctrl+O যদি করি তাহলে একটি বিদ্যমান ডকুমেন্ট খোলা হবে বা খুলতে পারেন। Ctrl+S একটি ডকুমেন্ট সংরক্ষণ করুন। Ctrl+W ডকুমেন্ট বন্ধ করুন। Ctrl+Z অ্যাকশন পূর্বাবস্থায় ফেরানো, ঠিক আছে? আর Ctrl+Y এটি অ্যাকশন পুনরায় ফেরানো। Ctrl+S Ctrl+S উইন্ডো বিভক্ত করা বা স্প্লিট ভিউটি সরান, ঠিক আছে? আচ্ছা Ctrl+Alt+V প্রিন্ট লেআউট ভিউ। Ctrl+Alt+O আউটলাইন ভিউ। Ctrl+Alt+N ড্রাফট ভিউ। Ctrl+F2 প্রিন্ট প্রিভিউ। আচ্ছা H1 হচ্ছে হেল্প প্যান ভিউ। H12 হচ্ছে সেভ অ্যাজ ডায়লগস বক্স খুলুন। শব্দের একক কি? শব্দের একক হচ্ছে ডেসিবেল বা শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবেল, যাকে ডিবি দ্বারা চিহ্নিত করা হয়, ডিবি ডেসিবেল, ঠিক আছে? মানুষের যে শব্দ অনুভব করতে পারে তার কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ, অর্থাৎ আমাদের এই রেঞ্জের মধ্যে কিন্তু মানুষ শব্দ শুনতে পায়। এর কম হলেও শুনতে পায় না, এর বেশি হলেও কিন্তু শব্দ শুনতে পায় না। হার্জের এই যে হার্জ হচ্ছে কিন্তু আমাদের হার্জ হচ্ছে কিন্তু কম্পাঙ্কের এসআই একক। কম্পাঙ্ক যেটা হচ্ছে কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্জ। এটা পরে এটা খুব গুরুত্বপূর্ণ এটাও, যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা সাধারণ তাপমাত্রায় শুষ্ক বাতাসের গতি কত? 343 মিটার 343 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে,
আচ্ছা পড়েন, দেখো আমাদের কি রয়েছে জোন বা কোনো অঞ্চল, দিনের বেলা শব্দের মাত্রা অনুমোদিত মাত্রা কত এবং রাত্রে শব্দের অনুমোদিত মাত্রা কত। যেগুলো ইন্ডাস্ট্রিয়াল জোন অর্থাৎ শিল্পাঞ্চল, সেই জায়গায় দিনের বেলায় 75 ডেসিবেল অনুমোদন আছে এবং রাতের বেলায় 70 ডেসিবেল মাত্রা অনুমোদন আছে। কিন্তু কমার্শিয়াল জোনে 65 ডেসিবেল এবং 55 ডেসিবেল, দিনের বেলায় 65, রাতের বেলায় 55, রেসিডেন্সিয়াল বা আবাসিক অঞ্চলে 55 এবং রাতের বেলায় 45, আর সাইলেন্ট জোন বা নীরব অঞ্চলে 50 এবং রাতের বেলায় 40। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, ভারতীয় সংবিধানের 73 নম্বর CAA অনুসারে গ্রাম পঞ্চায়েতে কয়টি সভা অনুষ্ঠিত হওয়া উচিত। তাহলে 73 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে 73 নম্বর এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 73তম সংবিধান সংশোধনী অনুসারে গ্রাম পঞ্চায়েতকে কমপক্ষে 4টি সভা করার বাধ্যতা রয়েছে বা বাধ্যতামূলক ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা আমাদের 3 মাস অন্তর অন্তর করতে পারো বা 4টি সভা করতে হবে। ঠিক আছে, স্থানীয় স্বশাসনের একক হিসাবে গ্রাম পঞ্চায়েতের কার্যকারিতার জন্য এই সভাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো কী রয়েছে, রাষ্ট্রদূতদের নিযুক্ত কে করেন। রাষ্ট্রদূতদের বা যেটা বলে আমরা অ্যাম্বাসেডারদের কে নিয়োগ করেন। ভারতের রাষ্ট্রপতি বিদেশে রাষ্ট্রদূত নিয়োগের জন্য দায়ী থাকেন বা নিয়োগ করেন। প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে নাম তালিকা প্রদান করতে পারে, অর্থাৎ প্রধানমন্ত্রী তালিকা দেয় এবং রাষ্ট্রপতি নিযুক্ত করেন। কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে কে নিন্দা করেছেন। আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে করেছেন কে, লর্ড ডাফরিন কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে অভিহিত করেছিলেন। আচ্ছা, জাতীয় কংগ্রেস, ঠিক আছে, তাহলে জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সঙ্গে আমরা দেখি এই INC বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস, এটা 1885 খ্রিস্টাব্দে ও হিউম কর্তৃক ভারতীয় জাতীয় ইউনিয়ন গঠিত হয়। তিনি 1885 খ্রিস্টাব্দে ডিসেম্বরের পুনেতে এই সম্মেলনের আহ্বান জানায়। সম্মেলনের স্থলটি বোম্বেতে স্থানান্তরিত হয়। নেতারা ভারতীয় জাতীয় ইউনিয়নের নাম পরিবর্তন করে ভারতীয় জাতীয় কংগ্রেস রাখার সিদ্ধান্ত নেয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে WC ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সারা ভারত থেকে 75 জন প্রতিনিধিত্ব করেন বা 75 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কংগ্রেসের সময় লর্ড ডাফরিন ভারতের ভাইসরয় ছিলেন। প্রিন্ট প্রিভিউ শর্টকাট কি বা প্রিন্ট প্রিভিউর শর্টকাট কিটি হলো কি, সেটা হচ্ছে কি Ctrl+F2, কন্ট্রোল বা CTRL+F2 প্রেস করলেই কিন্তু হবে। দেখো পাওয়ার পয়েন্টে নতুন প্রেজেন্টেশন তৈরি করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়, সেটা পাওয়ার পয়েন্টের নতুন শর্টকাট কি ব্যবহার করতে পারলে আমাদের কী হয়, নতুন শর্টকাট পাওয়ার প্রেজেন্টেশনে নতুন প্রেজেন্টেশন তৈরি করতে হলে Ctrl+N প্রেস করতে হবে। দেখো Ctrl+N রয়েছে টু ক্রিয়েট নিউ প্রেজেন্টেশন, নতুন প্রেজেন্টেশন তৈরি করার জন্য। Alt+W টু ওপেন দ্য ভিউ ট্যাবকে দেখার জন্য। Ctrl+Q ক্লোজ দ্য পাওয়ার পয়েন্টকে বন্ধ করার জন্য। Alt+H গো টু হোম ট্যাবে যাওয়ার জন্য Alt+H ইউজ করা হয়। এছাড়া দেখো CTRL+N বা Ctrl+N টু ক্রিয়েট দ্য নিউ স্লাইড, নতুন স্লাইড তৈরি করা যাবে। Ctrl+A সিলেক্ট অল সাবজেক্ট, মানে যত যে সমস্ত যে অবজেক্টগুলো রয়েছে সবগুলোকে সিলেক্ট করা হবে। Ctrl+C সিলেক্টেড টেক্সটকে কপি করা যাবে। ঠিক আছে, আচ্ছা Ctrl+V এটা পেস্ট করা হবে, যত যে সিলেক্টেড অবজেক্টকে পেস্ট করা যাবে। Ctrl+O ওপেন দ্য এক্সিস্টিং প্রেজেন্টেশন ডকুমেন্ট। Ctrl+Z টু আন্ডো অ্যান অ্যাকশন। Ctrl+Y টু রিডো দ্য অ্যাকশন। F5 to play the presentation from the start. ESC end the slideshow আর Shift+F5 to start the presentation from the current slide। ঠিক আছে, এই হচ্ছে আমাদের শর্টকাট কি। নেক্সট দেখো কী হচ্ছে, 1866 সালে মোরারজি দেশাই কোনটির সভাপতিত্ব করেন। তিনি সভাপতিত্ব করেন কি ARCর সভাপতিত্ব করেন। কিসের সভাপতিত্ব করেন? ARC। তাহলে 1966 সালে মোরারজি দেশাই প্রধান প্রশাসনিক সংস্কার কমিশনের ARC সভাপতিত্ব করেন, বা যেটাকে বলা হয় আমাদের প্রথম প্রশাসনিক সংস্কার কমিশনের ARC সভাপতিত্ব করেন। জনপ্রশাসন ব্যবস্থার পর্যালোচনা এবং সংস্কারের প্রস্তাব দেওয়ার জন্য ভারত সরকার এই কমিশন প্রতিষ্ঠা করেছিল। প্রথমে দেশাই কমিশনের সভাপতিত্ব করেন, কিন্তু পরে উপপ্রধানমন্ত্রী হওয়ার পর তিনি পদটি ত্যাগ করেন। এরপর
তারপরে কিন্তু কে হনুমান থাইয়া চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ঠিক আছে, নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে। গুগল ক্রোম এবং বেশিরভাগ ওয়েব ব্রাউজারে Ctrl+Shift+B সাধারণত ব্যবহৃত হয় কী জন্য? সেটা ব্যবহৃত হয় পেস্ট টেক্সট উইদাউট ফর্মিং। তাহলে কোনো টেক্সটকে তুমি বিনা বিভিন্ন ফরম্যাট ছাড়াই কিন্তু তুমি কী করতে পারো, পেস্ট করতে পারো। ঠিক আছে, ক্রোম সহ বেশিরভাগ ওয়েব ব্রাউজারে ফরম্যাটিং ছাড়াই টেক্সট পেস্ট করার জন্য Ctrl+Shift+B ব্যবহার করা হয়। এর মানে হলো যে আপনি যখন শর্টকাট কিটি ব্যবহার করবেন তখন আপনার পেস্ট করা টেক্সটটি কোনো মূল ফরম্যাটিং যেমন বোল্ড, ইটালিক, ফন্ট স্টাইল অন্তর্ভুক্ত থাকবে না, প্লেন টেক্সট হয়ে যাবে, প্লেন টেক্সটে পেস্ট হয়ে যাবে এবং বিভিন্ন ফরম্যাট ছাড়াই, অর্থাৎ সাজানো গোছানো ছাড়াই যেটা বলি আমরা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে Ctrl+C ব্যবহার করা হয়। Ctrl+C কপি করার জন্য ব্যবহার করা হয়, সিলেক্টেড টেক্সটকে কপি করার জন্য ব্যবহার করা হয়। সিলেক্টেড টেক্সট যেগুলো সিলেক্ট করে থাকে সেই টেক্সটকে কপি করার জন্য ব্যবহার করা হয়। দেখো শর্টকাটে Ctrl+N ক্রিয়েট দ্য প্রেজেন্টেশন ডকুমেন্ট, Ctrl+O ওপেন দ্য এক্সিস্টিং প্রেজেন্টেশন ডকুমেন্ট, Ctrl+S সেভ এ প্রেজেন্টেশন, Alt+F2 সেটা Alt+F2 or F12 ওপেন এ সেভ এজ এ ডায়লগ বক্স, Ctrl+W কী জন্য ব্যবহার করা হয়, অথবা Ctrl+F4 কী জন্য ব্যবহার, ক্লোজ দ্য প্রেজেন্টেশনকে বন্ধ করার জন্য, Ctrl+Q সেভ অ্যান্ড ক্লোজ দ্য প্রেজেন্টেশন, সেভ অ্যান্ড ক্লোজ এ প্রেজেন্টেশন। আচ্ছা, কিউ করলে সেভ হয়ে যাবে এবং অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। Ctrl+Z হচ্ছে আন্ডু দ্য অ্যাকশনে ফিরে যাওয়া, আগের অ্যাকশনে, রিডো আন্ডু করা এবং রিডো পরবর্তী যেটা অ্যাকশন সেটাতে যাওয়া, আর Ctrl+F2 হচ্ছে প্রিন্ট প্রিভিউ। ঠিক আছে, আচ্ছা, আমরা দৈনন্দিন জীবনে কোন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করি, এরকম টাইপের একটি প্রশ্ন এসেছিল। নেক্সট দেখো কী রয়েছে, গতির এসআই একক কি? গতির এসআই একক যদি দেখা যায় মিটার পার সেকেন্ড এবং সিজিএস একক হচ্ছে সেমি পার সেকেন্ড। সিজিএস একক হচ্ছে কি? সেমি পার সেকেন্ড। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, নেফ্রনের কোন অংশটি মূত্র সঞ্চালনে ব্যবহৃত হয়? মূত্র সঞ্চালনে যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কালেকটিক ডাক্ট, বা যেটাকে বলে আমরা সংগ্রাহী নালী বা সংগ্রাহকারী নালী, সেটা হচ্ছে নেফ্রনের অংশ। দেখো গ্লোমেরুলাস কিন্তু আমাদের ফিল্টার হিসেবে কাজ করে, রক্তের প্রাথমিক পরিস্রাবন করে, অর্থাৎ ফিল্টার হিসেবে কাজ করে কে? বৃক্কের মধ্যে থাকা গ্লোমেরুলাস। আর নেফ্রনের কার্যকতা এবং গঠনগত এককে কিন্তু কী বলা হয়? নেফ্রন বলা হয়। ভারতের পূর্বতম বিন্দু কোনটি? দেখো ভারতের পূর্বতম রাজ্য যদি বলা হয়, পূর্বতম রাজ্য হবে অরুণাচল প্রদেশ, এবং সেই অরুণাচল প্রদেশের পূর্বতম বিন্দু হচ্ছে কি? কিবিথু হলো অরুণাচল প্রদেশের আনজাও জেলার একটি শহর। এটি এলএসি, ঠিক আছে, এলএসিতে অবস্থিত। গুজরাট হলো ভারতের পশ্চিমতম রাজ্য। গুজরাটের কচ্ছ অঞ্চলের জুয়ার মোটা হলো ভারতের পশ্চিমতম বিন্দু। তাহলে জুয়ার মোটা হলো আমাদের কি? ভারতের পশ্চিমতম বিন্দু। পূর্বতম বিন্দু হলো কিবিথু। তামিলনাড়ু হলো ভারতের দক্ষিণতম রাজ্য, এবং ইন্দ্রিয়া পয়েন্ট হলো দক্ষিণতম বিন্দু, এবং ইন্ডিয়া কর্নেল হলো ভারতের উত্তরতম বিন্দু, এবং কন্যাকুমারী হলো মূল ভূখণ্ডের আমাদের দক্ষিণতম বিন্দু। কোন মহিলা খেলোয়াড় 2025 সালের জন্য পলি ওমরিগার পুরস্কার দেওয়া হয়েছে? তাহলে 2025 সালে বিসিসিআই পুরস্কারের সেরা আন্তর্জাতিক ক্রিকেট মহিলার জন্য পলি ওমরিগার পুরস্কার স্মৃতি মন্দনাকে দেওয়া হয়েছিল। কাকে? স্মৃতি মন্দনাকে দেওয়া হয়েছিল। এই পুরস্কারটি একজন মহিলা ক্রিকেট হিসাবে তার অসাধারণ পারফরম্যান্স স্বীকৃতিস্বরূপ। তিনি ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহের পুরস্কারও পেয়েছেন। নেক্সট দেখো কী রয়েছে, বিসিসিআই ভারতের 100 জনের মধ্যে 3 জন মহিলাকে অনুপ্রাণিত করার জন্য অন্তর্ভুক্ত করেছেন বা সেই লিস্টে রেখেছেন। সেগুলো কি কি? কে? সেগুলো হচ্ছে কি? আমাদের তালিকায় রয়েছে কি? ভিনেশ ফাগাট, পূজা শর্মা এবং অরুণা রায়। এদের নাম এই 3 জন রয়েছে 100 জনের মধ্যে। রিপোর্টিং তদন্তের জন্য কে 2025 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছেন? ঠিক আছে, তাহলে আমাদের রয়টার্সের কর্মীরা। কোথায়? রয়টার্সের কর্মীরা ফেন্টালাইন 7 পর্বের প্রকাশ এবং এটিতে সস্তা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ব্যাখ্যা করার জন্য অনুসন্ধানী প্রতিবেদনের জন্য 2025 সালে পুলিৎজার পুরস্কার অর্জন করেছেন। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, ভারতের সর্বোচ্চ মরুভূমি মাটি কোথায় পাওয়া যায়? তো ভারতের সর্বোচ্চ মাটির সর্বাধিক ঘনত্ব থর মরুভূমিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? থর মরুভূমিতে পাওয়া যায়। মূলত সেটা রাজস্থানে অবস্থিত। কোথায় অবস্থিত? মূলত কি সেটা রাজস্থানে অবস্থিত, তবে গুজরাট, পাঞ্জাব, হরিয়ানারও কিছু অংশে কিন্তু এরকম দেখা যায়। এই শুষ্ক অঞ্চলটি বালুকাময় অনুর্বর মাটি দ্বারা চিহ্নিত, যেখানে জৈব পদার্থ কম এবং ক্যালসিয়াম কার্বনেট এবং অন্যান্য লবণের পরিমাণ কিন্তু বেশি থাকে।
এনপিএস বাৎসল্য স্কিম থেকে একটি প্রশ্ন পড়েছিল। এনপিএস বাৎসল্য স্কিম হলো এটি সরকার সমর্থিত অবদানমূলক পেনশন প্রকল্প যা ভারতের নাবালক নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে। এটি বাবা মা বা অভিভাবকদের তাদের সন্তানদের জন্য একটি এনপিএস অ্যাকাউন্ট খুলতে এবং সন্তানদের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত অবদান রাখতে দেয়, যার পরে এটি একটি নিয়মিত এনপিএস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়। এই প্রকল্পটি শিশুদের জন্য আগাম অবসর পরিকল্পনাকে উৎসাহিত করে এবং অভিভাবকদের কর সুবিধা প্রদান করে। 2024 সালের মধ্যে দুগ্ধ উৎপাদনে দুগ্ধ উত্থানের শীর্ষে ছিল মূলত কোন অপারেশনের কারণ? তাহলে প্রথমে এই যে দুগ্ধ উৎপাদন কিন্তু হয়েছিল আমাদের দুগ্ধ বিপ্লবের জন্যই। তাহলে 1970 সালে 13 জানুয়ারি চালু হয় শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড, যেটাকে বলি আমরা, বিশ্বের বৃহত্তম দুগ্ধ উন্নয়ন কর্মসূচি এবং ভারতের জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ডের একটি যুগান্তকারী প্রকল্প। তো এই ছিল আমাদের ফার্স্ট শিফটের প্রশ্ন, এগুলো পাওয়া গেছে। তো থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই।